বর্তমান ভারতবর্ষে রাজনীতির অন্তরালে যে ইতিহাস লুকিয়ে রয়েছে, সেই ইতিহাসটাকে যুব সমাজের জানা দরকার। যে যুব সমাজ ভারতের ভবিষ্যৎ, যারা ভারতের ভবিষ্যৎ নিজেদের হাতে একদিন তুলে নেবে, তাদের অবশ্যই ভারতবর্ষের রাজনৈতিক রঙ্গমঞ্চের ইতিহাসটা জানা দরকার। আমাদের ভারতবর্ষ স্বাধীন হয় 47 সনে। তার আগে মোহাম্মদ আলী জিন্না এবং জওহরলাল নেহেরু, দুই নেতা দুই বন্ধু, বেতনটা শুরু হলো কে হবে ভারতের প্রধানমন্ত্রী। সে দুজনে বেতনটা শুরু হলো, বলে আমি হব, বলে আমি হব। এবং জওহরলাল নেহেরু সিদ্ধান্ত করলো, না রে, দুজনেই প্রধানমন্ত্রী হব। কি করে? একটা দেশে তো দুজনে প্রধানমন্ত্রী হওয়া যাবে না। তাহলে দেশটাকে দুটো টুকরো করে দিল, ভারত আর পাকিস্তান। দুই বন্ধুই প্রধানমন্ত্রী হয়ে গেল। আর বর্তমানে ভারতবর্ষে ওই আকুমাকু সেকু, ডান বাম বিভিন্ন ধরনের টুকরে গ্যাং, জঙ্গি বাহিনীর সমর্থক গ্যাং, জামাত বাহিনীর সমর্থক গ্যাং, বৈদেশিক অর্থে চালিত গ্যাং, এরা সবাই প্রধানমন্ত্রী হওয়ার জন্য ব্যস্ত। তো বর্তমানে যিনি প্রধানমন্ত্রী আছেন ভারতবর্ষে, বা যে পার্টি রয়েছে, বিশ্বসেরা প্রধানমন্ত্রী, বিশ্বসেরা পার্টি, তাদেরকে এদের চট করে সরিয়ে তার আসন দখল করার মতন বিকল্প কেউ ভারতবর্ষে নেই। মোদিজির বিকল্প ভারতবর্ষে কেউ নেই। তাহলে কি করে হওয়া যায় প্রধানমন্ত্রী? আমরা আছি তো 7 জন নেতা, 7টা পার্টির। 7 জন তো প্রধানমন্ত্রী হতে পারবো না। মোদিজি চলে গেলে আমরা 7 জনে মিলে মারামারি করবো, কে হবে প্রধানমন্ত্রী। দেশটাকে 7টা টুকরো করে দেশটাকে 7 টুকরো করে দেবে। ও বলে আমি বাথরুমখানার প্রধানমন্ত্রী হবো, আমি পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী হবো, বলে কালীঘাটের প্রধানমন্ত্রী হবো, ও বলে আমি জেলখানার প্রধানমন্ত্রী হবো, ও ত্রিপুরার প্রধানমন্ত্রী হবো, আগরতলার প্রধানমন্ত্রী হবো, ও বলে আমি বাংলাদেশ বর্ডারের প্রধানমন্ত্রী হবো। তাহলে 7টা টুকরো করলে 7 বন্ধু 7 জায়গায় প্রধানমন্ত্রী হয়ে যাবে। জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী হয়েছিল যখন, মোহাম্মদ আলী জিন্না যখন প্রধানমন্ত্রী ছিল, সে সময় প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু। তাকে কায়দা কৌশলে সরিয়ে দিয়ে তারা নিজেরা প্রধানমন্ত্রীত্ব পদ লাভ করে। তারপরে দেশের পরিস্থিতি খুব দুর্বল অবস্থায় চলতে থাকে। জওহরলাল নেহেরুর পরবর্তী প্রধানমন্ত্রী, জওহরলাল নেহেরুর কন্যা ইন্দিরা গান্ধী প্রশাসক ভালোই ছিলেন, 4 বার না 5 বার রাষ্ট্রপতি শাসন করেছিলেন, দেশের মানুষকে ক্ষুব্ধ করে দিয়েছিলেন। এবং তিনি আমাদের চাল জোগাড় করতে পারেননি। একটা সময় আমাদের ভাত খাওয়ার জন্য চাল জোগাড় করতে পারেননি। চালের বদলে আমরা খেতাম ভুট্টার চাল।
মকাই দানা, মাইলো চাল। মাইলো মানে সেই আপনার কালো মাসকালাই আছে না, কালো মাসকালের মতনই দেখতে, প্রায় গোল রাউন্ডে, সেই মাইলো, মাইলো ভাঙানো চাল, গমের চাল, ভুট্টার চাল, কাউন চাল, এইগুলো আজে বাজে জিনিস খেয়ে আমাদেরকে কয়েক বছর কাটাতে হয়েছিল। ইন্দিরা গান্ধীর যুগে চালের ভীষণ ক্রাইসিস ছিল, আমাদের অনেক কষ্ট করে চলতে হয়েছিল, আমাদের মনে আছে। আজকের যুব সমাজ কি সেই কষ্ট করে খাচ্ছে? তাদের চালের অভাব নেই, হাত বাড়ালেই চাল, ডাল, তেল, নুন, মশলা সমস্ত কিছু তাদের হাতের সামনে, সবজি সব কিছুই রয়েছে। সেদিন আমাদের সেই মকাই চাল, গমের চাল, ভুট্টার চালকে জীবন ধারণ করতে হয়েছিল কয়েক বছর যাবৎ। তারপরে ধীরে ধীরে সবুজ বিপ্লব নেমে আসে, তখন আমরা চালের ভাত খেতে পারি, ধানের চালের ভাতটা খেতে পারি। তারপরে কংগ্রেসের শাসনকালে জমিদার শ্রেণী ছোট ছোট ক্ষেত মজুরকে পরিশ্রম করাতো বেশি, খাবার দিত কম, পয়সা দিত কম। গ্রামের মানুষের জমি লুট করে নিত। ওই যে সিনেমায় দেখেন না, পয়সা দিয়ে বন্ধক রাখতো জমি জমিদারের কাছে, রেখে সেই জমিতে চাষ করতো তারা, করে সামান্য ফসল পেত, জমিদারকে অধিক ফসল দিয়ে তাদের সামান্য ফসল নিয়ে তাদের জীবনযাপন করতে হতো। জমিদারি প্রথা শুরু হলো, কৃষকদের ওপর অত্যাচার, নিপীড়ন শুরু হলো, আর জমিদারি তাদের ভুঁড়ি মোটা হতে শুরু করলো এই কংগ্রেসি জমানায়। তারপরে মানুষ ধীরে ধীরে কংগ্রেসের ওপর বিক্ষুব্ধ হয়ে গেল, নেমে এলো কমিউনিস্ট জমানা, যুক্তফ্রন্টের জমানা, কমিউনিস্টের জমানা। সংক্ষেপে বলছি আমি। কমিউনিস্ট মানে তার মধ্যে সিপিএম, সিপিআইএমএল, মার্ক্সবাদী, লেনিনবাদী, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, এসইউসি, ধীরে 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 বিভিন্ন বামপন্থী সংগঠন একত্রিত হয়ে সেই জমিদারি প্রথার বিরোধিতা করে। নেমে এলো নকশাল আমল। তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। খুন, জখম, মার্ডার প্রচুর পরিমাণে হতে থাকে। নকশালপন্থীরা জমিদারদেরকে ধরে ধরে খুন করতে থাকে। জমিদাররা যাদের জমি দখল করে রেখেছিল, যেসব প্রজাদের, তাদের জমি উদ্ধার করতে থাকে। এরকমভাবে যথেষ্ট পরিমাণে অশান্তি, তুলকালাম, খুন, জখম, মার্ডার চলতে থাকে। সে সময় সিদ্ধার্থ শঙ্কর রায় রাষ্ট্রপতি শাসন চালিয়েছিলেন। জ্যোতি বসু ছিলেন কমিউনিস্ট নেতা, তাকে সিদ্ধার্থ শঙ্কর রায়ের পুলিশ খুঁজে বেড়াচ্ছে অ্যারেস্ট করার জন্য, পালাবার জায়গা নেই। তখন তার বন্ধু ছিল সিদ্ধার্থ শঙ্কর রায়, তিনি বললেন, তোমার লুকোবার জায়গায় একটাই আছে আমার বাড়িতে, সেফ জায়গা, তুমি সেখানেই লুকিয়ে থাকবে, এখানে তো পুলিশ তোমাকে ধরতে আসবে না, খুঁজেও পাবে না। সেই সিদ্ধার্থ শঙ্কর রায়ের পুলিশ যাকে খুঁজে বেড়াচ্ছে জ্যোতি বসুকে, সেই সময় লুকিয়েছিল সিদ্ধার্থ শঙ্কর রায়ের বাড়িতে।
তখন নেতায় নেতায় এরকম বন্ধুত্ব ছিল, যেটা বর্তমানে নেই। বর্তমানে কোনো নেতার সাথে কোনো এক থালায় ভাত খাওয়া নেই। কেউ যদি বলে সেটা মিথ্যে কথা বলবে। আগেকার দিনে আত্মপ্রাণ ছিল, একাত্মা এক প্রাণ ছিল, সে হয়ে যেত, বন্ধুত্বটা ছিল। তারপরে ধীরে ধীরে নেমে এলো পশ্চিমবঙ্গে কমিউনিস্ট শাসন ব্যবস্থা। সেই কমিউনিস্ট বামপন্থী শাসন ব্যবস্থায় 34 বছর কাল তারা কাটালো। কিভাবে কাটিয়েছে বর্তমান যুব সমাজ তার কিছুটা অন্তত জানে। কোন রকম রেপ মার্ডার কোনোটাই বাদ ছিল না। তখন লাল চুল, কানে দুল, হাত কাটা চন্দন, পাকাটা খোকন, প্রচুর বড় বড় মস্তান ছিল সে সময়। সবগুলো নাম তো আমি বলতে পারবো না। 1 নম্বর সময় বেশি পাবো না, 2 নম্বর হচ্ছে অত বলাও যাবে না। এই হাত কাটা চন্দন, তার ডান হাতটা কাটা ছিল, সে বাঁ হাত দিয়ে বন্দুক চালাতো। আর যে গাড়িটা চালাতো, জিপ গাড়িটা, স্টিয়ারিং বুক দিয়ে স্টিয়ারিং চালাতো। সে বুক দিয়ে স্টিয়ারিং চালাতো আর বাঁ হাত দিয়ে বন্দুক ধরে রাখতো। এত ধুরন্ধর ছিল সেই হাত কাটা চন্দন, সিপিএমের সেই পোষ্য গুন্ডা। একটার উদাহরণ দিচ্ছি আমি। এরকম হাত কাটা, পা কাটা, ঠ্যাং কাটা, কানে দুল, নাকে দুল, প্রচুর গুন্ডা মস্তান সে সময় ছিল। প্রচুর মায়ের কোল থেকে সন্তানকে খালি করেছে, প্রচুর মায়েদের বিধবা করেছে, প্রচুর শিশু সন্তানকে পিতৃহারা করেছে। রেকর্ড, ভালো রেকর্ড করে গেছে। সেই সময় যা দুরবস্থায় মানবজাতি ছিল, পাড়ায় পাড়ায় তাদের সন্ত্রাস ছিল। কারো বাড়িতে স্বামী স্ত্রীর গণ্ডগোল হলে বউ যদি চিৎকার করত, তাদের ছেলে পেলে দলবল তাদের বাড়িতে প্রবেশ করতো। গিয়ে কি বলতো? স্বামীকে বলতো, দাদা আপনি বৌদির সাথে একটু ভালোভাবে কথা বলবেন, নাহলে কিন্তু মজা বুঝিয়ে দেব। এই বকে টকে চলে আসতো। তারপরে সে সময় আমাদের ধান চাল অভাব ছিল না, সবজির অভাব ছিল না। সবুজ বিপ্লব শুরু করে দিয়েছিল ইন্দিরা গান্ধী। রাজীব গান্ধী মাঝখানে কয়েকদিন ছিলেন প্রধানমন্ত্রীর আসনে, এসে অনেক রদবদল করেছেন। গনি খান চৌধুরী একজন ফার্স্ট ক্লাস রেলমন্ত্রী ছিলেন। শুধু রেলমন্ত্রী নন, তিনি তার এলাকার যথেষ্ট উন্নতি করেছেন এবং নন পলিটিক্যালি তার মালদা এলাকায় এবিএ গনি খান চৌধুরীকে প্রত্যেকে ভালোবাসত। রাজীব গান্ধী এসে তাকে সেখান থেকে সরিয়ে অন্যখানে ট্রান্সফার করলো, ওখানে দাঁড়াতে দিল না। এরকমভাবে আমি একজনের উদাহরণ দিচ্ছি, এরকমভাবে ভালো ভালো লোকেদের এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে ট্রান্সফার করে দিল। এইভাবে চলেছিল। বামপন্থীর জমানায় আমাদের এখানে শিক্ষা ব্যবস্থা মান ধীরে ধীরে নিম্নগামী হতে শুরু করে। আমরা যে বাংলা মিডিয়ামে বাংলা ইংরেজি একসাথে শিখতাম, সেটা বন্ধ হয়ে গেল। ইংলিশ মিডিয়াম চালু হয়ে গেল, যেখানে অনেক পয়সার বোঝা নিয়ে ছাত্রদের, শিশুদের ভর্তি হতে হতো। যাদের
পয়সা কম, গরিব শ্রেণী, তারা ইংলিশ মিডিয়ামে ছাত্রদের পাঠাতে পারতো না। তাহলে কি হতো, তাদের বাংলা মিডিয়ামে সরকারি স্কুলে তাদের পড়তে হতো। ক্লাস 5 পর্যন্ত ইংরেজি পড়ানো চলবে না, সেখানে ক্লাস 6-এর থেকে এবিসিডি পড়া হবে। আর আমরা এবিসিডি শিখতাম ক্লাস 1 থেকে। ক্লাস 2 থেকে আমাদের ভূগোল ধরানো হতো, 2-3 থেকে আমাদের ইতিহাস ধরানো হতো, আমাদের সময় বাংলা ইংরাজি একই সাথে পড়া হতো। আমরা তো ইংলিশ মিডিয়ামে পড়িনি, কিন্তু সামান্য কিছু ইংরেজি তো জানি। আমরা ইংরেজি মোটামুটি ভালোই জানি। ইংলিশ মিডিয়ামে পড়ে স্টুডেন্টরা শিখেছে দেয়ার আর 5 cows ইন দ্য ফিল্ড, কিন্তু মাঠে যে 5টা গরু আছে সেটা ওরা বলতে পারবে না। মা বাবা খুব গর্বিত, আমার পোলাটা বাংলা কইতে পারে না। তাই আমি একটা গান লিখেছিলাম, ও ভাই রে গর্বে আমার বুকটি ভইরা যায়, মোর পোলাটা বাংলা কইতে জানে না, গর্বে আমার বুকটি ভইরা যায়। এই হচ্ছে আমরা বাঙালি, গর্বে আমার বুকটি ভইরা যায়, মোর পোলাটা বাংলা কইতে জানে না। সেটা আমাদের গর্ব নয়। আমাদের গর্ব হোক বাংলা ভাষায় বাঙালি, বাংলা তো অবশ্যই শিখবে, তার সঙ্গে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংরেজির অবশ্যই দরকার। যে ইংরেজিটা শিখিয়ে গেছে আমাদের ইংরেজ শাসক এসে। ইংরেজ শাসকদের ইংরেজি বই থেকেই আমরা জানতে পেরেছি লিবার্টি ইজ মাই বার্থ রাইট, স্বাধীনতা আমার জন্মগত অধিকার। ইংরেজের কাছ থেকে আমরা শিখেছি, ইংরেজের বই থেকে পড়েছি লিবার্টি ইজ মাই বার্থ রাইট, স্বাধীনতা আমার জন্মগত অধিকার। সেই অধিকার নিয়ে আমরা স্বাধীনতা আন্দোলন করি। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, প্রতিটি জাতি, প্রতিটি নাগরিক সেই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে, জীবন বলিদান দিয়েছে। সে সময় তো ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। ক্ষুদিরাম ফাঁসিতে লটকেছে, পার্লামেন্টে প্রথম বোমা বিস্ফোরণ করেছিল পাঞ্জাবের ভগৎ সিং, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেছিল মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দীনেশ, লালা লাজপত রায়, ঋষি অরবিন্দ, দেশবন্ধু চিত্তরঞ্জন, অসংখ্য মহা পণ্ডিত বিপ্লবীগণ আমাদের দেশটাকে স্বাধীন হতে নিজেদের জীবন বলিদান দিয়েছেন। মহাত্মা গান্ধী ছিলেন, জওহরলাল নেহরু ছিলেন, সবাই ছিলেন। অসংখ্য নরনারী জীবন বলিদান দিয়েছেন। নারী সমাজ পুরুষদের সঙ্গে তালে তাল মিলিয়ে ইংরেজদের সঙ্গে নাটিকা ভঙ্গি করে অনেক লর্ডকে হত্যা করেছেন, কিন্তু তাদের কাছে নিজেদের ইজ্জত বিসর্জন দেননি। সেই লর্ড, ইংরেজ, কর্নেল, তারা যখন মেয়েদের ওপর ঝাঁপিয়ে পড়তে যেত, আক্রমণ করত, তখন তারা মেয়েরা নিজেরা বাঁচার জন্য তাদেরকে মেরে নিজে আত্মহত্যা করত, নিজেদের ইজ্জতে জলাঞ্জলি দেয়নি। এভাবে ভারতবর্ষের প্রতিটি নাগরিক
স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিল, কিন্তু নেতাজি সুভাষের ভূমিকা ছিল বিরাট ভূমিকা। সেই নেতাজি সুভাষ না হলে ভারত স্বাধীন হতো না। নেতাজি সুভাষের ভূমিকা সম্পূর্ণ আলোচনা করতে গেলে কম করে 3 ঘন্টা সময় লাগবে, খুব কম করে। আপনারা সবাই জানেন নেতাজি সুভাষের কীর্তিকলাপ, কৌশল আমি ব্যাখ্যা করব না। আমি একটা কথাই বলবো, সবাই প্রাণ দিয়েছিলেন, বড় বড় পণ্ডিত নেতাবৃন্দ, পণ্ডিতবর্গ, পণ্ডিত বিপ্লবীরা, ঋষি বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, তাদের লেখা স্বাধীনতা আন্দোলনে বিরাট ভূমিকা পালন করে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে ইংরেজ যখন জালিয়ানওয়ালাবাগে হত্যালীলা চালায়, সেই হত্যালীলার প্রতিবাদে বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের দেওয়া, ইংরেজদের থেকে প্রাপ্ত নাইট উপাধি পরিত্যাগ করেন। এরপরে আমরা স্বাধীন ভারতবর্ষে এতদিন অর্ধপরাধীন অবস্থাতে ছিলাম, গণতান্ত্রিক অধিকার যথোচিতভাবে আমরা পাইনি। আজকে এই ইংরেজি আর বাংলার মধ্যে যে পার্থক্য দেখা দিয়েছে, ওরা ইংলিশ মিডিয়ামে পড়ে, বড় বড় পণ্ডিত, আমরা বাংলা মিডিয়ামে পড়ি, আমরা তো বোকা। আবার যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তারাও বাংলা মিডিয়ামে পড়া স্টুডেন্টদেরকে হেয় তুচ্ছ চোখে দেখছে। এবং চাকরির কম্পিটিশনে গেলে যারা ইংলিশ মিডিয়ামে পড়েছে তারাই ফার্স্ট প্রিফারেন্স পায়, তাদের চাকরি হচ্ছে। যারা ইংলিশ মিডিয়ামে পড়েনি তারা যথেষ্ট পরিমাণে পিছিয়ে থাকছে। সরকারি স্কুলগুলোতে শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করে রাখা হয়েছে। বাংলা মিডিয়ামে পড়েও ইংলিশ মিডিয়ামের সঙ্গে কম্পিটিশন করা যায় ইংরেজিটাকে ভালোভাবে শেখে। বাংলা আর ইংরেজি একসাথে শিখলে ইংরেজির অর্থটা ভালো করে বুঝবে বাঙালিরা। রবীন্দ্রনাথ বলেছিলেন, ইংরেজি ও বাংলা গঙ্গা যমুনার মতো পাশাপাশি যদি একই সাথে চলে, তবে ভাষা শিক্ষা ছাত্রদের কাছে, যুব সমাজের কাছে অতি সহজ, সরল, বোধগম্য হবে। মাদার ল্যাঙ্গুয়েজ মিডিয়াম অফ থট। মাদার ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মিডিয়াম অফ থট, রবীন্দ্রনাথ বলেছিলেন, আমার কথা না, আমিও জানি। চিন্তার বাহন হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ। এই মাদার ল্যাঙ্গুয়েজ, আপনি অপর যে কোনো ভাষা শিখতে যান, তার মাঝখানে যদি মাদার ল্যাঙ্গুয়েজ প্রয়োগ করতে পারেন, তবে সেই ভাষাটা আপনার যত সহজে আয়ত্তে থাকবে, বোধগম্য হবে, মেমোরিতে থাকবে। কেবল অন্য ভাষাটা মুখস্থ করে গেলাম, সেটা মেমোরিতে ততটা সুন্দরভাবে গেঁথে থাকবে না। এটা বাস্তব সত্য। তাই এখনো বলছি, বাম জমানায় যা হবার হয়ে গেছে, 15 বৎসর মূর্খমন্ত্রীর জমানায় শিক্ষা দীক্ষা একদম, কোথায় বলবো, একদম নিম্ন স্তরে পৌঁছে গেছে।
আজকে যেন শিক্ষা ব্যবস্থাটা উন্নততম স্তরে পৌঁছতে পারে, শিক্ষক ছাত্রের মধ্যে যেন সুসম্পর্ক বজায় থাকে। আমাদের শৈশবে শিক্ষক ছাত্রের সম্পর্ক ছিল শিক্ষক পিতৃতুল্য। আমরা ছাত্ররা রাস্তাঘাটে শিক্ষকদের দেখলে লুকিয়ে যেতাম, ভয় পেতাম। শিক্ষকরা আমাদের রাস্তাঘাটে কোনো অন্যায় কর্ম দেখলে সঙ্গে সঙ্গে ধরে দুগালে চড় মারত, পেটাতো ধরে, দরকার পড়লে পিটিয়ে গার্জিয়ানের কাছে নিয়ে যেত। গার্জিয়ানদের কাছে নিয়ে গেলে তারা আমাদের আবার উল্টো পেদা নিয়ে যেত। আর বর্তমান সমাজে শিক্ষকরা ছাত্রদেরকে ভয় করে। কোনো শিক্ষক যদি ছাত্রের নকল ধরে, টুকলি ধরে, স্কুল কলেজে কোনো রকম বকাছকা করে, বেতের বাড়িতে উঠেই গেছে, পারবে না দিতে, তাহলে মেরেই ফেলবে শিক্ষককে। একটু বকা দিলেই পরে বলে তোমাকে দেখে নেব, আমাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে যাবে না, দেখে নেব। দেখা গেল ধাক্কা দিয়ে নালার মধ্যে ফেলেই নিল। কলেজের গেটে বসে সেই প্রফেসর যখন বেরোচ্ছে পায়ের ওপর পা তুলে সিগারেট ফুকোচ্ছে, শিক্ষককে শিক্ষা দিয়ে ছেড়ে দিল সিগারেট ফুকিয়ে। এরকম যুব সমাজ তৈরি হয়েছে। তারা আজকে অতি দুর্বল, শিক্ষায় অতি দুর্বল। আগেকার দিনে কঠোর পরিশ্রম করে ছাত্রানাং অধ্যয়নং তপঃ, অধ্যয়নই ছিল ছাত্রদের মূল লক্ষ্য, তপস্যার অনুকূল। তপস্যার অনুকূল মানে অধ্যয়নং তপ মানে তপস্যা যারা করত, যারা করে, তারা কঠোর পরিশ্রম, কঠোর সংযম করে একাগ্র চিত্তে মনোনিবেশ করে সেই যোগ সাধন, ঐশ্বরিক সাধনায়, ধ্যানে মগ্ন থাকত। তাদের আর ডান বা দিকে নজর যেত না। সময় মতো আরাধনা, সময় মতো প্রার্থনা, সময় মতো খেলা, সময় মতো খাওয়া, সময় মতো ঘুমানো, সময় মতো শিক্ষা দীক্ষা, সমস্ত রুটিন মাফিক হতো। তার আগে গুরুগৃহে শিক্ষা ছিল, আরো উন্নত মানের শিক্ষা ছিল। তখন ছাত্ররা কোনো অপকর্ম করলে শিক্ষক বকা দেবার আগেই, মার দেবার আগেই ছাত্র প্যান্টে হিসু করে দিত। আর এখন ছাত্ররা হিসু করতে হবে না, শিক্ষকই হিসু করে দেবে, এমন ছাত্রদের মেজাজ। কেন ছাত্রকে তো শিক্ষক মারও দিতে পারবে না, বকাও দিতে পারবে না। সে গিয়ে বাড়িতে গার্জিয়ানকে নালিশ করবে, গার্জিয়ানরা ছুটে আসবে, আমার ছেলেকে মেরেছো কেন, জবাব দাও, জিন্দাবাদ, এই শুরু করবে। গার্জিয়ানরা ওরকম হয়ে গেছে, সুযোগ পেয়ে গেল, আমার ছেলেকে মেরেছে, আমার ছেলেকে শাসন করেছে। এই হচ্ছে বর্তমান জমানা। তো বর্তমানে শিক্ষাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে, শিক্ষকদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে, নির্বাচন করতে হবে সঠিক শিক্ষকদের, কম্পিটিশন পরীক্ষা নিতে হবে স্ট্রংলি, এবং শিক্ষায় সংস্কৃত, বাংলা, ইংরেজি, গ্রামারের ওপরে
যথেষ্ট পরিমাণে দৃষ্টি নিক্ষেপ করাতে হবে। কারিগরি শিক্ষার পাশাপাশি সাহিত্য শিক্ষা রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, বিভূতিভূষণ এবং বাংলায় শেক্সপিয়রের গল্প অনুবাদ করে না শেখালে ছাত্ররা জানতে পারবে না, বুঝতে পারবে না পিতা কাকে বলে, মাতা কাকে বলে, বুঝতে পারবে না। সে সাহিত্য পড়া তো উঠেই গেছে। তার জন্যই আজকে ছেলে মেয়েরা বড় হলে মা বাবাকে হয় বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, নাহলে ঘর থেকে বের করে দেয়, যেখানে খুশি সেখানে যাও। কাকে বাবা বলে, কাকে মা বলে, কি করে মা বাবা হলো তারা কিছুই বুঝলো না। তারা যে রক্ত জল করে তাদেরকে মানুষ করেছে সেটাও বুঝলো না। ঘর থেকে বেরিয়ে যাও, তুই কি করেছো আমার জন্য? কিন্তু যদি কারিগরি শিক্ষা ব্যবস্থা অবশ্যই দরকার, বিরোধিতা করছি না আমি তার। কারিগরি শিক্ষা হচ্ছে কিছু পয়সা কামাবার জন্য, পয়সা অর্জনের জন্য। আর ব্যাকরণ শিক্ষা হচ্ছে সমস্ত শিক্ষার মূল আধার, মূল স্তম্ভ। আর সাহিত্য শিক্ষা হচ্ছে চরিত্র গঠনের শিক্ষা। কারিগরি শিক্ষা, টেকনিক্যাল এডুকেশন, যেমন পয়সা আয়ের শিক্ষা, কিছু কামাবার শিক্ষা, ইনকামের শিক্ষা, ইনকামের রাস্তা, তেমনি লিটারেচার চরিত্র গঠন করে। Literature has for its object the formation of character. সাহিত্য পাঠ অবশ্যই দরকার। স্কুল সার্ভিস পরীক্ষা আগে হতো। আমি স্কুল সার্ভিস পরীক্ষা এবং কলেজ সার্ভিস পরীক্ষায় স্টুডেন্টদের আমি গাইড করেছি, আমি পড়িয়েছি, আমি জানি প্রশ্নপত্রের নমুনা। আমার সংস্কৃত সাবজেক্টে আগে স্কুল সার্ভিস পরীক্ষায় 2 নম্বরের প্রশ্ন ছিল, 30খানা করে। 2 নম্বরের প্রশ্নের অ্যান্সার দিতে হতো। গ্রামারে 2 নম্বর, লিটারেচারও 2 নম্বর। 3 লাইন লিখে লিটারেচার প্রশ্নের অ্যান্সার 3 লাইন লিখে 2 নম্বর পেত। গ্রামারে 4টা পয়েন্টের উত্তর দিয়ে 2 নম্বর পেত। ট্রান্সলেশন ছিল, খুব শক্তভাবে শিক্ষক নির্বাচন করা হতো। আর বর্তমানে এই 15 বছরের মূর্খমন্ত্রীর শাসনকালে, 15 বছর তো কোনো মুখ্যমন্ত্রী ছিল না পশ্চিমবঙ্গে, ছিল মূর্খমন্ত্রী, যিনি বলেন নির্যাতিতার ফাঁসি চাই। আর কোথায় কোথায় যে এত ভুল বলে, কাকে সম্মান বলে, কাকে সম্মান বলে, কাকে সম্মান বলে, সেটুকুও জানে না। গভর্নমেন্ট না গভর্নমেন্ট না গভর্নমেন্ট বলতেই পারে না, সে নাকি মূর্খমন্ত্রী নাকি। তার শাসনকালে এই স্কুল সার্ভিস পরীক্ষায়, কলেজ সার্ভিস পরীক্ষায় মাল্টি চয়েস কোশ্চেন, চেক মার্ক দিয়ে দিয়ে চলে আসো। যে কিছু জানে না সে ওই তুই কি লিখছিস রে, ওর বাবার নামে রাম, ও লিখেছিল ওর বাবার নামে যদু, ও যে যা বললো লিখে দিল, শুনে শুনে মিললে মিললো, নাইলে নাই। পাশাপাশি হল কালেকশন করে টিক মার্ক দিয়ে চলে আসলো, যে ঝিঝাকর শুদ্ধ পাস করে গেল। তার আগে ছাত্রদের কি শেখাবে? তাদের শিক্ষায় ছাত্ররা শিখবে গুন্ডামি, বদামি, তৈরি হবে রেপটিস্ট। এই ছাত্রদের শেখাতে হবে প্রাইমারি স্কুল থেকে। বাড়ি থেকে বেরোবার সময় মা বাবাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে বেরোবে। আর বাড়ির থেকে মা বাবাকে শেখাতে হবে স্কুল গিয়ে শিক্ষকদের প্রণাম করে ক্লাসে বসবে। এটা শেখাতে হয়।
চট করে আপনি হাই স্কুলে, আপার ক্লাসে, কলেজে একটা ছাত্রকে বললেন শিক্ষক পিতৃতুল্য, শেখাতে গেলেন, সেই ছাত্র সঙ্গে সঙ্গে পা তুলে শিক্ষকের মাথায় লাথ মারবে। কি হলো? তোমাকে না বললাম শিক্ষক পিতৃতুল্য? হ্যাঁ স্যার, আমি তো তাই করলাম। পিতৃতুল্য শিক্ষক বললেন, আজকে এখনই বাবার মাথায় লাথি মেরে এলাম, তাই আপনার মাথায় লাথি মেরে প্রমাণ করলাম শিক্ষক পিতৃতুল্য। আপনার কথাই তো করলাম। আজকে শেখাতে গেলে তাই বলবে, কিন্তু তাকে শেখাতে হবে প্রাইমারি থেকে। প্রাইমারি থেকে শিক্ষা স্ট্রং করতে হবে। ভিত শক্ত না হলে ছাদ ফেটে যাবে, ছাদ ধসে পড়বে। বর্তমান সমাজ ব্যবস্থায় দুর্বলতা সেখানে। শিক্ষা হচ্ছে সমাজের মূল স্তম্ভ, যেটা দুর্বল হয়ে পড়েছে, সেটাকে স্ট্রং করুন। প্রাইমারি শিক্ষা ব্যবস্থা উন্নত করুন। বর্তমান সরকারের কাছে আবেদন, প্রাইমারি শিক্ষা ব্যবস্থা উন্নত করুন। কাকে মা বলে, কাকে মাসি বলে, কাকে বাবা বলে, কাকে কাকা বলে, কাকে জ্যাঠা বলে। আমি দেখেছি বর্তমান সমাজে কাকে কাকা বলে, কাকে জ্যাঠা বলে ছেলেপেলেরা জানে না। কাকা মানে কি, জ্যাঠা মানে কি। বাবার চাইতে 50 বছরের বড় তাকে বলে কাকু, বাবার সমবয়সীকে বলে কাকু। তো কিছু কিছু ছেলে পেলে আছে তারা জেঠু শব্দটা উচ্চারণ করে, বয়স্ক দেখলে কেউ দাদু শব্দ উচ্চারণ করে, কিন্তু অধিকাংশই ওই কাকু আর কাকু। এখন তো আরো ভাষা সুন্দর হয়ে গেছে, আঙ্কেল, ঝামেলা খতম। কাকু জেঠু মামু ও আঙ্কেলে হয়ে যায়, ঝামেলা খতম ওখানে। তো শিক্ষা ব্যবস্থা থেকে স্ট্রং করতে হবে, উন্নত মানের করতে হবে। প্রাইমারি স্কুল থেকে প্রাইমারি শিক্ষকদেরকে বিচক্ষণ দেখে নির্বাচিত করতে হবে, কঠিন পরীক্ষায় পর্যবেসিত করতে হবে, ফাঁকিবাজি না করে তেমনভাবে উন্নত করতে হবে। সরকারি হাই স্কুলগুলোকে উচ্চমানের শিক্ষায় শিক্ষিত করতে হবে। কম্পিটিশনাল প্রশ্নপত্র, মাল্টি চয়েস নয়। 1 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন এমন করুন, বা শুধু 2 নম্বরেরই সব প্রশ্ন করুন, বা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরের প্রশ্ন করুন। সেন্টেন্স যাতে লিখতে পারে। কলেজ সার্ভিসে সংস্কৃত লিখতে হতো 200 ওয়ার্ডে, 1000 ওয়ার্ডে, 50টা ওয়ার্ডে লিখতে হতো। যে সময় আমি পড়াতাম, আমার নিজস্ব ইনস্টিটিউট কোচিং সেন্টারে আমি পড়াতাম। কাউকে ফি পড়িয়েছি, কেউ 2 পয়সা দিয়েছে, আমার ডাল ভাত চলে গেছে। তারা সব সাকসেসফুল। 2000 সন থেকে 2010 পর্যন্ত স্কুল সার্ভিসের যে কজন স্টুডেন্ট আমি পড়িয়েছি প্রত্যেকে সাকসেসফুল, প্রত্যেকে মাথা উঁচু করে পাস করে বেরিয়ে গেছে। কম্পিটিশনে প্রথম শ্রেণীতে তারা ছিল। তারপরে তো স্কুল সার্ভিস 2012 পর্যন্ত যেটুকু হলো, 16তে হলো, হওয়ার মতো নয়, সব গোলেমালে হরিবোল হয়ে গেল। আজকের শিক্ষা ব্যবস্থাটা চাই উন্নত মানের হোক, শিক্ষকদের নির্বাচন করা হোক কঠিনতম প্রশ্ন সহযোগে, কঠিনতম ইন্টারভিউ নিয়ে। আমি অনেক স্টুডেন্টকে ইন্টারভিউ নিয়েছিলাম, একজনও আমার প্রশ্নের উত্তর দিতে পারেনি। কেন? তারা ছিল দুর্বল। আমার কাছে একজন কলেজ সার্ভিস পরীক্ষা গাইড নিতে এসেছিল, ক্লাস করবে বলে আমার কাছে শিখতে এসেছিল।
তিনি তার হাজবেন্ডকে সঙ্গে নিয়ে, এক মহিলা, সে আমার কাছে পয়সা নিয়ে দর কষাকষি করছিল কিছু নোট নেবে বলে। নোটের দাম মাত্র চেয়েছিলাম 16,000 টাকা, সে আমার কাছে দর কষাকষি করছে 12,000 টাকা। আমি বলেছিলাম সংস্কৃতের যদি কিছু জানা থাকে তাহলে আমি ফ্রি দিয়ে দেব। এবং সংস্কৃত ও তার হাজবেন্ড আমাকে বলে, হ্যাঁ স্যার, দুটো কলেজে পড়াচ্ছে, দুটো কলেজে পড়ায়, বাড়ি ভর্তি স্টুডেন্ট, একদল আসে একদল যায়, সংস্কৃত ভালো জানে স্যার। ঠিক আছে, আমি বোর্ডে ধরলাম, বোর্ডে হাত লাগালাম, ছোট ছোট কয়েকটা প্রশ্ন দিলাম, একটাও বলতে পারলো না। তার হাজবেন্ড সাহেব মুখটা ঘুরিয়ে বলছে, স্যার ভিড় ভালো না। এরকম উদাহরণ অসংখ্য রয়েছে। এক সংস্কৃত শিক্ষিকা, হাই স্কুলের সংস্কৃত শিক্ষিকা আমাকে ফোন করে বলছে, আমি আমার মেয়েকে আপনার কাছে ভর্তি করতে যাব স্কুল সার্ভিসে, আমার মেয়ে MA পড়ছে রবীন্দ্রভারতীতে, আমি ভর্তি করতে যাব। কেউ যদি সংস্কৃত শিক্ষিকা বলে পরিচয় দিত আমার কাছে, তাকে আমি ঘায়েল করে দিতাম। ঠিক আছে, আসুন, মেয়েকে নিয়ে ভর্তি করতে এসছে। আমি মেয়েকে ছোট্ট ছোট্ট কয়েকটি প্রশ্ন দিয়েছি, স্কুল সার্ভিস পরীক্ষার প্রশ্ন না, 7, 8, 9, 10 মতন প্রশ্ন দিয়েছি, এটা সমাধান করো, আমি তোমাকে অ্যাডমিশন নেব। মেয়ে উত্তর লিখতে পারছে না। তার মা, সেই হাই স্কুলের মিস্ট্রেস, সে বলছে, এত সোজা প্রশ্ন তুই লিখতে পারছিস না? মেয়েকে বকছে, তোকে আর পড়িয়ে লাভ নেই, এত সোজা প্রশ্ন তুই লিখতে পারছিস না, তোকে আর পড়িয়ে লাভ নেই। সে বগুলা হাই স্কুলের মিস্ট্রেস ছিল, রানাঘাটের ওদিকে বগুলা হাই স্কুলের মিস্ট্রেস। তখন আমি মেয়ের কাছ থেকে প্রশ্নটা এনে মিস্ট্রেসের হাতে দিলাম, কেউ পারেনি, আপনি সলভ করে দিন। সেই মিস্ট্রেস লিখতে পারেনি, সলভ করতে পারেনি। অতি সহজ জায়গাগুলো, পদ কাকে বলে, কারক কাকে বলে, সেগুলো লিখতে পারেনি। এতটুকু ছোট ছোট প্রশ্ন। তারপরের দিন, সেদিন চলে গেল, তারপরের দিন মেয়ে আমার কাছে ভর্তি হতে আসে। পরের দিন আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম, তুমি তোমার মাকে কিছু বলনি, মা যে অ্যান্সার লিখতে পারলো না? হ্যাঁ স্যার, আমি বাবার সামনে বলেছি মাকে, তুমি তো নিজেই পারলা না অ্যান্সার দিতে, আর আমাকে বলছো? সেই জমানায় শিক্ষার মান যথেষ্ট কমে গিয়েছিল তাই। আর এ সময় আমাদের কোচিং সেন্টারে, বিভিন্ন কোচিং সেন্টারে, বিভিন্ন নবগঠিত, নবোদ্ভাবিত ইনস্টিটিউটগুলোতে, প্রাইভেট ইনস্টিটিউটগুলোতে, প্রাইভেট কোচিং সেন্টারে ছাত্ররা গাইড নিয়ে তারা বিচক্ষণতার সাথে তারা সাফল্য লাভ করে। বর্তমান শিক্ষা ব্যবস্থা হোক যুক্তিসঙ্গত, উচ্চমানের, মানুষকে যেন মানুষ বলে গণ্য করা যায়, মানুষের মধ্যে যেমন মান আর হুঁশ জাগরিত হয়, গঠিত হয়, এই আশা রেখে আমি আমার এই প্যাচালপাড়া বলে যাকে, প্যাচালপাড়া শেষ করব। তো আমি বলবো, যারা শুনছেন দেখছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, তবে আমার এই প্যাচালপাড়া বক্তব্য আরও জানতে পারবেন, শুনতে পারবেন, দেখতে পারবেন, আপনাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যাবে। দয়া করে সাবস্ক্রাইব করবেন, যাতে কোনো খরচা নেই। প্রশ্ন করবেন, উত্তর পাবেন 9831518417, 9831518417।
18417 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপে প্রশ্ন করবেন 9815 18417। আমি সংস্কৃতজ্ঞ, সাফল্য পত্রিকার লেখক। ভারতখ্যাত পণ্ডিত কালীশঙ্কর বললে ভারতবর্ষের প্রতিটি ইউনিভার্সিটি আমার নাম জানে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমার নাম জানে। অসংখ্য শিক্ষক শিক্ষিকারা আমার নাম জানে। যারা আমাকে দেখতে পায়নি, চেহারা দেখতে পায়নি, চেনে না, ফিগার চেনে না, তারা নামটা জানে। নাইন 9821518417। সংস্কৃতের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন, আর কিছু জানতে চাইলে জানবেন। মূল কথা, যুব সমাজ শিক্ষিত হও, কারিগরি শিক্ষার সাথে সাথে সাহিত্য শিক্ষায় শিক্ষিত হও, ব্যাকরণগুলোকে ভালো করে শেখো, মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করো, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস, আইপিএস সব রকমের উচ্চ পদমর্যাদায় তোমরা নিজেদেরকে নিবিষ্ট করো। ভারতবর্ষের ভবিষ্যতের কর্ণধার হও। কিন্তু তোমরা যদি অশান্তি, ঝামেলা, কুচকাওয়াজ, এই টুকরে টুকরে গ্যাংয়ের মধ্যে মিশে তাদের নোংরা চরিত্রগুলোকে তোমরা আকর্ষিত হয়ে, তারা নোংরা চরিত্রের মধ্যে আকর্ষিত হয়ে যদি এগিয়ে যাও, তাহলে তোমাদের শিক্ষা দীক্ষা অনেক পিছিয়ে যাবে। ছাত্র যারা, তাদের মনে রাখবে ছাত্রানাং অধ্যয়নং তপস্যার মতন কঠিন সংযম করে তোমাদের পড়াশোনা করতে হবে। গুন্ডামি করে, শিক্ষকদের বকাছকা করে, হ্যাঁ নাম্বার কম দিলেন কেন, আমাকে বেশি করে দিয়ে দিন নাম্বার, কোনো লাভ হয় না। মগজটাকে স্ট্রং করবে ঠিক মতো সংযমরত পড়াশুনো করে। মগজ সঠিক হলে নাম্বার শিক্ষকরা দিতে বাধ্য। শিক্ষক মহাশয়রা নাম্বার দেওয়ার জন্য বসে আছে। শিক্ষক মহাশয়রা চান যে আমার ছাত্ররা বেশি বেশি নম্বর পাক, কিন্তু খাতা দেখে তাদের হাত কাঁপে, কি করে নম্বর দেব। ও বাবা, ও তো বড় নেতার ছেলে, ও তো বড় মন্ত্রীর ছেলে, একে নম্বর কম দিলে তো আমার গলা কেটে দেবে। হ্যাঁ ঠিক আছে, 5 পেয়েছে, ওকে পিঠে একটা শূন্য বসিয়ে দিলাম। 9 পেয়েছে, পিঠে একটা শূন্য বসিয়ে দিলাম। কিছু করার নেই। এইভাবে যদি সমাজ চলে, তাইলে তারা যখন শিক্ষক হবে, ডাক্তার হবে, ডাক্তার রুগী মারবে, শিক্ষক ছাত্রদের গরু বানাবে, আর ইঞ্জিনিয়ার যে ব্রিজটা বানাবে ধসে পড়ে যাবে। তাই বর্তমানে সরকারকে বলবো, শিক্ষা ব্যবস্থা স্ট্রংলি করুক, উচ্চমানের শিক্ষা হোক, উচ্চমানের শিক্ষক হোক, যাতে ব্রিজ ভেঙে না পড়ে, ছাত্ররা, শিক্ষকরা রাখালের ভূমিকায় যেতে না হয়। ছাত্ররা যেন সত্যিকারের মানুষ বিশিষ্ট ছাত্রে, মানুষ বিশিষ্ট শিক্ষকে পরিণত হয়। মানুষ বিশিষ্ট যুব সমাজ যেন সমাজে তৈরি হয়। নেতারা ভুল বুঝিয়ে ডাক দিল, আয় রে চলে আয়, কানটা চিলে নিয়ে চলে গেছে, ধর চিলটাকে, কানে হাত না দিয়ে চিলের পেছনে ছুটে গেল। কেন? তাদের বিচার শক্তি জন্মায় না, শিক্ষা দীক্ষা ঠিক মতো না হলে। কলেজ লাইফে তারা যাই শিখুক, যে সাবজেক্ট নেক, সায়েন্স, আর্টস, ইংরেজি যেটাই নেক, তার মধ্যে লজিক্যাল শিক্ষাটা অবশ্যই দরকার। লজিক্যাল, এথিক্যাল
শিক্ষা ব্যবস্থা অবশ্যই থাকা দরকার, যাতে ছাত্ররা মানুষের মতো মানুষ হতে পারে। আমি এই প্রার্থনা রেখে ভারতীয়রা ভারতবর্ষের মান মর্যাদা যাতে রক্ষা করতে পারে, বাঙালিরা বাংলার মান মর্যাদা যাতে রক্ষা করতে পারে। আজকে বাঙালিরা ইংরেজি শিক্ষক রেখে, বাঙালি নেতারা মন্ত্রীরা ইংরেজি শিক্ষক রেখে ভালো ভালো ইংরেজি শিখে যাচ্ছে, স্পোকেন ইংলিশ শিখে যাচ্ছে, পড়াশোনা ইংরেজি বলছে, কিন্তু বাংলায় শুধু ভুল আর ভুল বলছে। বাঙালিরা বাংলা ভাষায় অসংখ্য ভুল বলছে। তো আসুন আমরা সেই বাংলাটাকে ভালো করে শিখি, ভালো করে জানি, উচ্চতম মর্যাদায় বাংলাটাকে উচ্চতম চরম শিখরে পৌঁছে দিই। বাঙালিরা শিক্ষকদেরকে জিজ্ঞেস করুন সমাজ কাকে বলে, বলতে পারবে না। একটা সমাজের নাম বলুন, বলতে পারবে না। 100 জনকে শিক্ষককে জিজ্ঞেস করুন, 100 জনই দেখবেন 99% দেখবেন মুখ ঘুরিয়ে থাকবে। সমাজ একটা উদাহরণ বলুন, বলতে পারবে না। মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি স্মরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু মাধব ওং মাধব ওং মাধব ওং মাধব। এই মাধবটা কে? বলে দেবে নারায়ণ। এই মাধবটা কে? বলে দেবে কৃষ্ণ। মাধব মাতুর ধব ইয়াসা মাধব, এটা সমাস হয়ে গেল। মাতুর ধব ইয়াসা মাধব, এটা সংস্কৃত সমাস। আর বাংলায় বললে মায়ের ধব যে সে মাধব, মায়ের ধব যে। তাই ধব মানে কি? স্বামী। তাহলে বাংলা হবে মায়ের স্বামী যে সে মাধব। সংস্কৃত হচ্ছে মাতুর ধব ইয়াসা মাধব, মায়ের স্বামী যে সে মাধব। ধব মানে স্বামী। তাহলে সমাজটির নাম কি হবে? অন্য পদার্থ প্রধান বহুব্রীহি। মানে যে পদগুলো ব্যাসবাক্যে রয়েছে তার একটি পদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান না হয়ে অপর একটি অর্থ প্রধান রূপে প্রতীয়মান হলে, অপর অন্য একটি পদ প্রধান রূপে প্রতীয়মান হলে তাকে বলা হয় অন্য পদার্থ প্রধান বহুব্রীহি। এটা হলো বহুব্রীহি সমাস। রামশ্চ লক্ষ্মণশ্চ রাম লক্ষ্মণ উভয় পদার্থ প্রধান দ্বন্দ্ব। রাম আর লক্ষ্মণ দুটোই প্রধান। রামশ্চ লক্ষ্মণশ্চ, ব্যাসবাক্যের দুটো পদই প্রাধান্য পেয়েছে, তাই তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। রামশ্চ লক্ষ্মণশ্চ রাম লক্ষ্মণ নর নর। তো দুটো নর হলে নর হচ্ছে রাম আর লক্ষ্মণ মিলে রাম লক্ষ্মণ। রামশ্চ লক্ষ্মণশ্চ রাম লক্ষ্মণ, দ্বন্দ্ব সমাস। এভাবে সমাসের নামকরণ হয়, এভাবে সমাস তৈরি হয়। এগুলোকে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, ছাত্রদের শেখাতে হবে। ছাত্রদেরকে যত বেশি করে শেখাবে শিক্ষকরা, ছাত্ররা তত শিক্ষকদের প্রতি আকৃষ্ট হবে, সম্মান করবে। আমরা তো যেসব ছাত্রদের পড়াই তারা স্কুল কলেজে পাশ করে, ইউনিভার্সিটি পাশ করে আমাদের কাছে পড়তে আসে টাকার বান্ডিল নিয়ে। তাদের যথেষ্ট বকাঝকা করি, ক্লাসে কাঁদিয়ে দেই,
তারা কখনো মাথা তুলে তো আমাকে হুমকি দেয় না। কেন দেয় না? তারা আমার কাছ থেকে যে রসদ পায়, তাই তারা আমাকে রেসপেক্ট করে, সম্মান করে, ভালোবাসে। তাদের কড়া ধমকি দিয়ে কাঁদিয়ে দিলেও তারা আমার ওপরে চোখ তুলে গরমে কথা বলে না। আমি এখনো সেই ছাত্রদেরকে শাসন করেছি। এরকমভাবে ছাত্রদের শেখাতে হবে। ছাত্ররা যদি দেখে শিক্ষক দুর্বল, নিজেই কিছু জানে না, আমাদের শেখাবে কি? তাহলে আমরাও ফাঁকি দিয়ে চলে পরীক্ষার সময় তো খাতায় যা লিখবো শিক্ষক মশাই ওতেই রাইট দিয়ে দেবে। তো কিছু বুঝেই না, জানে না। সে শিক্ষককে স্ট্রং হতে হবে, ছাত্রকে স্ট্রং বানাতে হবে, সমাজ উচ্চমানের সমাজ তৈরি হবে। এই সমাজ গঠনের জন্য শিক্ষক এবং অভিভাবক উভয়কে উন্নত মানের চিন্তা ভাবনা নিয়ে চলতে হবে। শিক্ষক যেমন তার ছেলে মেয়েকে বুঝিয়ে দেবে, স্কুল কলেজে গিয়ে তোমরা শিক্ষকদের মান্য করবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, শিক্ষকরাও তেমনিভাবে তাদেরকে শেখাবে। শিক্ষাদানী শিক্ষকের সঠিক পরিচয় হওয়া উচিত। আর শিক্ষার মর্যাদা ছাত্রানাং অধ্যয়নং তপঃ, শিক্ষাকে মর্যাদা দেওয়া, শিক্ষকদের সম্মান করা, মর্যাদা দেওয়া ছাত্রদের কর্তব্য, ছাত্রদের কর্ম। নইলে সে ছাত্র হতে পারে না। আজকে যারা ছাত্র বলে পরিচয় দিচ্ছে, ইনকিলাব জিন্দাবাদ করছে, তারা কেউ ছাত্র নয়। তারা যে বইটা পড়ে ডিগ্রি নিয়েছে সে বইটা ধরুন দেখি, প্রথম পাতার আর শেষ পাতার দুটো প্রশ্ন ধরুন, তারা পারবে না বলতে। কেন? দাগ দিয়ে দিয়ে ইম্পর্টেন্ট দেখে দেখে নকলি করে গেছে। সেখান থেকেই একটা প্রশ্ন করুন, এই ছাত্ররা উত্তর দিতে পারবে না। তাহলে ছাত্র কাকে বলে? যারা পড়াশুনো করে ডিগ্রি নিয়েছে। নকলি করে ডিগ্রি নিয়ে ছাত্র হওয়া যায় না, শুধু মূর্খ হওয়া যায়। যারা আকুপাকু সাকু, এই নেতা ওই নেতাকে কোথায় ডাকলো, নেতাদের ডাকে হই হুল্লোড় করে ছুটতে চললো মজা করে, তারা ছাত্র নয়। তারা নকলি বিদ্যা করে পড়াশোনা করেছে, ডিগ্রি নিয়েছে, ফাঁকিবাজি করে ওই নেতাদের পেছনে ছুটে যদি একটা কিছু চাকরি পাওয়া যায়, কোনো নেতার পেছনে ঘুরে কোনোদিন কোনো চাকরি পাওয়া যায়নি, যাবে না। চাকরি পেতে হলে স্বাবলম্বী হতে হবে, নিজেকে স্ট্রং হতে হবে, পড়াশোনা করতে হবে, পড়াশোনা শিখতে হবে। কম্পিটিশন মার্কেট এখন, বহু ছাত্র আছে যারা কম্পিটিশনে এগিয়ে আছে, তাদের সঙ্গে গলায় গলা মিলিয়ে কম্পিটিশন করতে হবে। তোমাদেরকে ভাবতে হবে, বুঝতে হবে। ইংলিশ মিডিয়ামে ওরা ইংরেজিতে ফটার করে কথা বলতে পারে, আমরা কেন পারবো না? আমরাও পারবো। নেতামন্ত্রী হওয়ার পরে যদি তারা ইংলিশ টিচার রেখে ইংরেজি স্পোকেন শিখতে পারে, তোমরা কেন ইংলিশ টিচার রেখে স্পোকেন ইংলিশ শিখতে পারবে না? তোমরাও পারবে। শুধু তোমাদের ইচ্ছা চাই, আকাঙ্ক্ষা চাই, ভরসা চাই, বড় হওয়ার আকাঙ্ক্ষা চাই, অ্যাম্বিশন চাই। এটুকু মনে রাখবে। সমস্ত যুব সমাজকে বলি, তোমরা পূর্ব ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস, পূর্ব সামাজিক ইতিহাস অনুধাবন করে বর্তমানে নিজেদের সুশিক্ষায় শিক্ষিত করে ভবিষ্যৎ সমাজ গড়ে তোলার জন্য অগ্রসর হও।
হল্লা চিল্লা খুন যখন মার্ডার ভাঙচুর নয়, ওটা সভ্য সমাজের কাজ নয়। তাদের রেকর্ড নিজেদের খারাপ হয়। ছাত্ররা তোমরা যারা নেতাদের সঙ্গে গিয়ে ভিড় করো, তোমরা ভাবছো নেতাদের সংস্পর্শে এসে আমরা মোটা হচ্ছি না। তোমরা যাদের সংস্পর্শে যাচ্ছ সেই নেতারা মোটা হচ্ছে তোমাদেরকে। নেতাদের সঙ্গে তোমরা গিয়ে তোমরা মোটা হচ্ছে না, তোমরা আরো হালকা হয়ে যাচ্ছ। নেতার পেছনে যত তোমরা ব্যারিকেড করবে গিয়ে, তত নেতার বুকটা চওড়া হবে, মোটা হবে, আর তোমরা হালকা হবে, তোমরা কখনো মোটা হবে না। তাই বলে যুব সমাজ আগে পিছে দেখে বুঝে পা বাড়াবে, শিক্ষার মান এগিয়ে নিয়ে যাবে, পড়াশোনা শিখবে, স্বাবলম্বী হবে, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সরকারের কাছে দাবি করবে মৌলিক অধিকার, আমি চাকরি চাই, আমার গণতান্ত্রিক অধিকার, আমি চাকরি চাই। সভ্যভাবে ভদ্রভাবে সরকারের কাছে দাবি করবে, দাবি করতেই পারো, কোনো মান সম্ভ্রমের ব্যাপার নয়। কিন্তু কোনো জঙ্গলি বাহিনীর সঙ্গে মিলিত হয়ে বা তোমরা আন্দোলন করতে গেলে, ছাত্র আন্দোলন করতে গেলে তার পেছনে যদি কোনো জঙ্গলি বাহিনী মিশে যায়, কাকা মামা জ্যাঠার মতন সব ঢুকে যায়, তাদেরকে অ্যাভয়েড করবে। ছাত্ররা যখন, সত্যিকারের ছাত্র যখন চাকরির জন্য সরকারের কাছে যাইবে, তখন ছাত্ররাই যাবে। ছাত্র মানে 30 বছর, 35 বছর, 40 বছর, 50 বছর, 80 বছরের বুড়ো, এরা ছাত্র নয়। যারা কলেজ ইউনিভার্সিটি পাশ করেছে, স্কুল কলেজের নাম জিজ্ঞেস করলে বলতে পারে, তারাই ছাত্র। আর পেঁচাল পারছি না, ভারতীয় নাগরিক, তাই বলছি জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। আমি গর্বিত, আমি ভারতের নাগরিক, আমি গর্বিত এ বাংলার বাঙালি, আমি গর্বিত আমি বঙ্কিমচন্দ্রের দেশে, রবীন্দ্রনাথের দেশে বাস করছি, বিদ্যাসাগরের দেশে বাস করছি। তাই বলি জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।